গুড মর্নিং। গোল্ডেন ক্যানভাসের তরফ থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সরি, ভুল বললাম, একটা নয়, একাধিক ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বুঝতে পারছি আপনারা ভাবছেন যে কোথায় আমরা যাব, সেটা এত তাড়াতাড়ি বলছি না। আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, একসঙ্গেই দেখাবো। শুধু একটা ইনফরমেশনই শেয়ার করে রাখি, আমরা হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকালের টিকিট কাটলাম, গিয়ে নামবো খড়গপুরে। বাকিটা যেতে যেতে দেখাবো। তবে এবার আমাদের সঙ্গে নতুন দুই সদস্য যুক্ত হয়েছে, আমার বোন সুস্মিতা এবং আমার ভগ্নিপতি কল্যাণদা। বাকিটা একসঙ্গে যেতে যেতে চলুন। খড়গপুর স্টেশনে নামার পর গাড়িতে ওঠা শুরু করে জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের 3 রাত্রি 4 দিনের প্যাকেজ ট্যুর শুরু হয়ে গেল। বাজেট ফ্রেন্ডলি এই ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে থাকা, খাওয়া এবং গাড়িতে ঘোরার খরচ, ট্রেন ভাড়া, এন্ট্রি টিকিট এবং ক্যামেরা ভাড়া অতিরিক্ত। প্রথমেই আমরা চললাম মধ্যযুগীয় প্রায় 600 বছরের পুরনো কুরুমবেড়া ফোর্ট দেখতে। খড়গপুর স্টেশন থেকে কুরুমবেড়া ফোর্টের দূরত্ব 35 কিলোমিটার। নমস্কার, আমরা এখন এসে পৌঁছেছি কুরুমবেড়া ফোর্টে। এটা গগনেশ্বর গ্রামের অন্তর্গত। এখন আমরা ভিতরে যাব আর দেখব এই ফোর্ট। এটা তো খুবই পপুলার, আর আমরা দেখব যে এটা সৌন্দর্য। আপনারাও আসুন আমাদের সাথে, চলুন দেখে নেওয়া যাক ঘুরে। জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রণব মাহাতো এই দুর্গের সংক্ষিপ্ত ইতিহাস আমাদের সামনে তুলে ধরলেন। তো এই যে জায়গাটা, এটা হলো বহু পুরানো আর কি, একটা হিস্টোরি
হয়েছিল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে 1691 খ্রিস্টাব্দে জনৈক মোহাম্মদ তাহির এখানকার 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। এখানে যেটা লেখা আছে যে এই স্ক্রিপ্টটা এটা হচ্ছে সেই কপিলেন্দ্র দেবের আমলে, সেই সময়কালে। তো এতে একটা লেখা রয়েছে যে সোমবার বলতে কি বোঝায়, সোমবার দিন মানে ইয়ের পুজো হয়, মানে শিবের পুজো, আর লেখা আছে শিবঙ্কর, এইটা লেখা আছে। ঠিক আছে, এ থেকে বোঝা যায় যে এখানে একটা মন্দিরই ছিল, এখানে শিব ঠাকুরের মন্দির ছিল, আর যার নামটাই হচ্ছে গগনেশ্বর। এই জায়গাটার নাম হচ্ছে গগনেশ্বর, এই জায়গাটার নাম গগনেশ্বর হচ্ছে শিবের নাম। 1990 সালে কুরুম্বেরা ফোর্টকে অধিগ্রহণ করেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কুরুম্বেরা ফোর্ট দেখে আমরা মাত্র 30 মিনিটের দূরত্বে সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সেতু জঙ্গলকন্যা সেতু দেখে নিলাম। জঙ্গলকন্যা সেতু, সুবর্ণরেখা নদী, এটি হচ্ছে জঙ্গলকন্যা উদ্যান, এখানে সবাই পিকনিকে এসছেন। সুবর্ণরেখা নদীতে নৌকা বিহার করা হচ্ছে, জনপ্রতি 15 টাকা। এই দেখুন, আমরা সবাই সুবর্ণরেখা নদীতে নৌকা বিহার করছি, জনপ্রতি 15 টাকা। দূরে দেখুন নদীতে কিরম চর পড়ে গেছে। সুবর্ণরেখা নদী থেকে নৌকা বিহার করতে করতে এই চরে এসে দাঁড়ালাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আর ওই দূরে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম সেতু জঙ্গলকন্যা সেতু। জিয়ান, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই ওইখানে ছিলাম, এই ডিঙি নৌকো করে এইখানে এসেছি, কিন্তু এখানে খেলতে গিয়ে আর স্যান্ড ক্যাসেল বানাতে গিয়ে আমার হাতে বাড়ি লেগে যায়, তার জন্য আর এখানে কল নেই বলে এই জলের লবণাক্ত জলের মধ্যেই হাত চুবিয়ে রেখে হাত ধুইলাম, এবং এই জলটা খুবই ঠান্ডা এবং স্বচ্ছ, এবং এইখানে একটা আমি কালো শামুকও কুড়িয়ে পেলাম। সুবর্ণরেখা নদীতে নৌকা ভ্রমণ করার পর আমরা এসে পৌঁছে গেলাম লাঞ্চের জন্য। এখন আমরা রয়্যাল হোটেলে লাঞ্চ করব। জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে আমরা এই ট্যুরটা করছি। আজকের দুপুরের মেনুতে রয়েছে ভাত তো আছেই, স্যালাড দেওয়া হয়েছে, একটা চাটনি, উচ্ছে ভাজা, পটল চিংড়ির তরকারি, একটা নিরামিষ সবজি তরকারি, ডাল, আর রয়েছে চিকেন। এই মুহূর্তে আমরা বড় নিগুই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ক্রস করছি। দেখুন কি ঘন জঙ্গল, এখানে প্রচুর বন্য হাতি দেখা যায়। জঙ্গলকন্যা থেকে তপবনের দূরত্ব 35 কিলোমিটার। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম
বললেন, নারদমুনি তুমি ভারতভূমি পরিক্রমা করে এসো। নারদ সমস্ত জায়গা ঘুরে ফিরে যখন এই গভীর অরণ্যে প্রবেশ করেন, গাছের আড়াল থেকে দেখছেন দস্যু লোকজনকে মেরছে। তখন তিনি ভগবান বিষ্ণুর কাছে বার্তা বহন করলেন। ভগবান বিষ্ণু নারদ এবং ব্রহ্মাকে উভয়ে দুজনকে বললেন, ব্রহ্মচারী সন্ন্যাসী বেশে তোমরা দুজনে যাও, তোমাদের কি করি। ওদেরকে দেখেও সেই দস্যু মারার জন্য প্রস্তুতি। তখন ব্রহ্মা দুহাত তুলে বলছেন, বাবা এ কী করছো? তখন দস্যু বলছে, আমি তোমাদেরকে মেরে শেষ করে দেব। তখন ব্রহ্মা বলছেন, বাবা আমাদেরকে মেরে তোমার লাভ কী হবে? আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের দেহ আর বসন ছাড়া কিছুই নেই। তখন দস্যু বলছে, ওসব রাখো, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত বধ করেছি। তখন ব্রহ্মা বলেন, এ কেমন কাজ? না, আমার কাজ হচ্ছে আমার ওই চলার পথে যারা যায় আমি কাকো ছাড়ি না। যার কাছে কিছু ধন সম্পদ পাই তাকেও মেরে শেষ করি, যার কাছে কিছু না পাই তাকেও মেরে শেষ করি। কেন শেষ করি? যদি কোনো ক্রমে আমি একজনকে ছেড়ে দেই তাহলে গ্রামগঞ্জে গিয়ে লোকজনকে বলবে, তখন ওই পথে কেউ গমন করবে না, তখন আমার এই জীবিকা বন্ধ হয়ে যাবে। তখন ব্রহ্মা বলেন, এই যে কর্ম করছে এই কর্ম তো ভালো নয়, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন? এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাই মিলেমিশে ভাগ করে খায়, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। ব্রহ্মা বলেন, বাবা কর্মফল এমন একটা বস্তু, কেউ কারো কর্মফলের দায়িত্ব ভোগ করে না, তোমার কর্ম তোমাকেই তার ফলশ্রুতি ভোগ করতে হবে। তখন দস্যু বলছে, খাচ্ছে ওরা হবে না। তখন ব্রহ্মা বললেন, তোমার খোলা মুখে সোজা কথা বললে, ওদের মুখ থেকে শুনেছ? দস্যু বলল, না। তখন তিনি বললেন, বাবা তোমার বাড়িতে যাও। তখন দস্যু বলছে, আমি যদি বাড়িতে চলে যাই তোমরা লম্পট করে চালাকি করে পালিয়ে যাবে, তোমাদেরকে আর আমার হত্যা করা হলো না। তখন ব্রহ্মা বললেন, না বাবা পালাবো না, তোমার যে মনের অবিশ্বাস, এই বন থেকে লতা দড়ি নিয়ে এসে বৃক্ষে বন্ধন করে দিয়ে যাও। তখন তিনি ওই সামনে একটি বিরাট বড় বট গাছ ছিল, সেই বট গাছে বন্ধন করে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে মা বাবা স্ত্রী পুত্র সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওনার কুকর্মের ফলশ্রুতি ভাগিদার কেউ হলো না। দুঃখ মনে ফিরে এসে ব্রহ্মার বন্ধন মুক্ত করে বললেন, প্রভু তোমার বাক্যই ঠিক, কী হবে আমার উপায়? তখন ব্রহ্মা বললেন, বাবা তুমি ওই যে ছোট নদী মালিনী, ওর জলে স্নান করে এসো। ওই নদীকে কেউ বা বলে সীতা নদী। তখন তিনি ওই নদীতে স্নান করে এসে ব্রহ্মা সেই বটগাছের নিচে বসিয়ে বলছেন, বাবা রাম রাম বলো। ওনার পাপ দেহ মনোমুখ দিয়ে কিছুতেই রাম নামের ভাষা ফুটল না। ব্রহ্মা চিন্তিত হলেন, কি করি উপায়? তখন সেই বটবৃক্ষের উপরের দিকে তাকিয়ে দেখলেন একটি মরা ডালা টেক হয়ে আছে। তখন ব্রহ্মা বলেন, বাবা ওই ডালাটি কি? তখন দস্যু বলল, মরা ডালা। তখন ব্রহ্মা বলেন, বাবা তোমার মুক্তির পথ উপায় হয়ে গেছে। সেই মরা ডালাটি আজও প্রমাণবিহীন বাঁকা ধনুকের মতো শুকনো জড়ো হয়ে আছে। সেই ডালা দেখে তিনি মরা নাম জপ করতে ব্যস্ত হলেন। তারপরে ব্রহ্মা নারদ চলে গেলেন। কিছুদিন পরে ব্রহ্মা এসে দেখেন এই তপবন গভীর অরণ্যে ছায়া ভরা, গাছেতে ঢাকা, পশু পাখির কলরবের মধ্যে রাম নামের গুঞ্জন বাজছে। তখন ব্রহ্মা দেখলেন বল্লিতে ঢাকা হয়ে আছে। তখন ইন্দ্রকে স্মরণ করে জলবর্ষণ হলো, বল্লি থেকে বাড়ালো কঙ্কাল এবং অস্তিত্ব হারিয়ে যাওয়া, শুধু অস্থিচর্ম হারিয়ে যাওয়া, শুধু কঙ্কালই রাম নাম বলছে। তখন ব্রহ্মা পঞ্চভূতের মহাশক্তিকে অনুসরণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূর্ণদেহ গঠন করে বললেন, বাবা তুমি দস্যু হইতে মহামুনি বাল্মীকি হলে, ওইখানে বসে তুমি সাতকাণ্ড রামায়ণ রচনা করো। তখন তিনি সেইখানে বসে সাতকাণ্ড রামায়ণ রচনা করলেন। তখন প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে প্রীতিসত্য পালন করতে যখন 14 বছর বনবাসে গেলেন, মাতা সীতাকে লঙ্কা রাবণ অপহরণ করে নিয়ে গেল। প্রভু রামচন্দ্র বানর সেনাদের নিয়ে সাগর বেঁধে লঙ্কা কাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে অযোধ্যায় অগ্নি পরীক্ষা করে ফিরিয়ে নিয়ে গিয়ে অযোধ্যায় যখন রাজা হলেন, রাজা রাজত্ব প্রজাদের নিয়ে, তখন প্রজাবাসীগণ বলল, ওই সীতাকে অপহরণ করেছিল চণ্ডাল রাবণ, সীতা অপবিত্র। তখন মা দুঃখের সহিত বলছেন, আমি যদি ওই রাজ্যে না ফিরি বনে থাকতাম তাহলে এই কুকথা শ্রবণ করতে হতো না। তখন প্রভু রামচন্দ্র বলেন, আমি অযোধ্যার যখন রাজা হলাম, রাজা রাজত্ব প্রজাদের নিয়ে, আমি প্রজাদের সুখ শান্তি আনন্দের জন্য আমার সীমিত স্বার্থ সীতাকে ত্যাগ করব। তার প্রাণের ভাই লক্ষ্মণকে ডেকে বললেন, লক্ষ্মণ আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে মুনি তপবনে ছেড়ে দিয়ে এসো। তখন লক্ষ্মণ নিয়ে এসে মাকে এই বাল্মীকি ঋষি তপবনে ছেড়ে দিয়ে গেলেন। মায়ের তখন ছিল 5 মাস গর্ভ অবস্থা। 10ম মাস যখন পরিপূর্ণ হয় লবকুশের জন্ম। সেইটাই আতুর ঘর, আগুন জ্বালিয়ে মা সীতা সেই বাচ্চাদের গায়ে তাপ ও উষ্ণতা দিয়েছিলেন। সেই তাপ জাগানো আগুনের শিখাকে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন। এইখানে 12 বছর লবকুশ বেদবিদ্যা অস্ত্রবিদ্যা শিখেছিল। অশ্বমেধের ঘোড়া নিয়ে পিতা পুত্রের তুমুল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে লবকুশ তার পিতা এবং কাকামহ সবাইকে অচেতন করেছিলেন। আর এই চৈতন্যের সত্তা বাল্মীকি জাগিয়েছিলেন মহাকমণ্ডল জল দিয়ে। তারপরে প্রভু রামচন্দ্র রাম সীতা লক্ষ্মণ সবার সঙ্গে শুভ মিলন যোগ ঘটিয়ে মাকে শ্রীরামচন্দ্র যখন অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে সামনে একটি নদী আছে, তার নাম সুবর্ণরেখা। সেই নদী তীরে ভগবান রামচন্দ্রের ধনুকে তীরস্বর পড়ে গেল মাটিতে। সেই
সেখানে প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের মনের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। তখন সুবর্ণরেখার নদীর বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটি রামেশ্বরম আছে তামিলনাড়ুতে, সেখানে ভগবান রামচন্দ্র যখন সাগরে সেতু বেঁধেছিলেন তার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন, তার নাম সেতুবন্ধন রামেশ্বরম। এটাই হলো বাল্মীকি রচিত রামায়ণ তপোবন। এইরকম তপোবনও ভারতবর্ষে আরও 8-10টা আছে। কেমন আছে? একটি আছে অহল্লা তপোবন। গৌতম মুনির অভিশাপে অহল্লা পাষাণ হয়েছিল, রামের চরণপদ সে মানব জীবন পেয়েছিল, সে একটি তপোবন। শ্রীরামচন্দ্র গুরুদেবের বিশ্বামিত্রের একটি তপোবন। বশিষ্ঠ মহাঋষির তপোবন। নৈমিষ্য কাননে নৈমিষ্য তপোবন। সিদ্ধেশ্বরীতে সর্বমনস্কামনা পূর্ণময়ী মায়ের একটি তপোবন। নর্মদার তীরে নর্মদা তপোবন। পঞ্চবটিতে একটি তপোবন আছে, সেখানে মাতাকে রাবণ অপহরণ করে নিয়ে গিয়েছিল। আর মাতঙ্গিনী ঋষির মাতঙ্গিনীতে একটি তপোবন। আরও তপোবন আছে যেখানে ঋষিরা তপ জপ নিয়ে সদাই সাধন ভোজনে থাকে, তাকেও তপ জপ নিয়ে তপোবন বলা। আমি এখন যে জায়গাটায় এসেছি এই জায়গাটা হচ্ছে গিয়ে এই মালিনী নদী বা এখানকার লোকেরা, স্থানীয় লোকেরা বলে সীতা নালা। সেই সীতা নালার পাশে আপনাদেরকে যে জিনিসটা মেনলি দেখানো সেটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন সাদা যে মাটিটা, এটা আসলে তিলক মাটি। মানে বৈষ্ণবরা যে তিলক কাটে এই মাটি থেকে এই তিলক এটা তৈরি করা হয়। সেই তিলক মাটি হচ্ছে এটা। আর আমার বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছেন এই মাটিটার টেস্ট হচ্ছে সল্টি। আর এইটাই খাওয়ার জন্যে হরিণরা আসে, তারা যখন জল খেতে আসে তারা তখন এই মাটিটা সল্টি বলে এটাও তারা খায় হজমের জন্য, তাদের ডাইজেশনের জন্য তারা এই মাটিটাকে খায়। গুড মর্নিং। দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয়ের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে পাখিরালয় যেতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে। এখন পাখিরালয়ের পথে যাচ্ছি। যেতে যেতে আমরা দেখছি রাস্তার ধারে গাছের মধ্যে সাদা সাদা কি হয়েছে, তো দেখছি দাদা কি করছে। এবার নেমে আমরা যখন জানতে গেলাম আমরা দেখছি এগুলো হচ্ছে রেশমের গুটি, যেটা আমরা বলে থাকি সিল্কওয়ার্মের কাকুন। এর মধ্যে সিল্কওয়ার্মগুলো থাকে আর এর থেকেই সিল্ক তৈরি হয়, যে সিল্কের থেকে আমরা শাড়ি পরি বা আরও অনেক আমাদের জামা কাপড়ের ডেইলি ইউজ মেটেরিয়ালস তৈরি হয়। তো কি অসাধারণ, খালি আপনারা দেখুন। আর এখানে গাছে হয়ে আছে, এখানে উনি অনেকগুলো সংগ্রহ করেছে, দারুণ লাগলো ব্যাপারটা বেশ। এটাকে বলে মালবেরি সিল্কওয়ার্ম। এক্ষুনি আমরা যে কাকুনটা দেখলাম সেই কাকুনের মধ্যে এই সিল্কওয়ার্মগুলোই থাকে। দেখুন খালি কি সুন্দর। এইগুলোও আস্তে আস্তে কাকুনে পরিণত হবে, হয়ে আবার সিল্ক তৈরি হবে। দেখুন জলে শালুক ফুল হয়ে আছে, কত শালুক ফুল। শাল পিয়াল মহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছলাম ঝিল্লি পাখিরালয়ে। এখানে সবাই বড়দিনে পিকনিক করতে এসছে। আমরা এখন এসে পৌঁছালাম ঝিল্লি পাখিরালয়। এখন টিকিট কাটলাম এখান থেকে এইমাত্র। টিকিটের মূল্য জন প্রতি হচ্ছে 20 টাকা। আর এটা পার্কটা খোলার সময় হচ্ছে সকাল 8টা থেকে শুরু আর বিকেল 8:30 থেকে শুরু আর বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। এর মধ্যে ঢুকতে গেলে এই টাইমের মধ্যে ঢুকতে হয়। এখানে বোটিংয়েরও সিস্টেম আছে, জন প্রতি 50 টাকা করে বোটিংয়ের মূল্য। কিছু নিয়মাবলী এখানে লেখা আছে, এইগুলো আমাদের মেনে চলাটা উচিত। চলুন এবারে ভিতরে আস্তে আস্তে আপনাদেরকে আজকে ঝাড়গ্রাম ঘুরতে যাবার দ্বিতীয় দিনে আমরা ঝিল্লি পাখিরালয় ঘুরতে এসেছি। সেখানে পরে আমরা একটু পরে বোটিংও করব। আর সমস্ত পুকুরে ভর্তি হয়ে রয়েছে শালুক ফুল। আর এখানে এখন দাঁড়িয়ে আছি আমরা বিভিন্ন রঙের গোলাপ বাগানের সামনে। চারদিকে গোলাপ বাগান এবং তার পেছনে ভর্তি গাঁদা ফুলের চাষ। সবাই ওয়াচ টাওয়ারের ওপরে উঠছে। এখান থেকে এই সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। তবে এর ওপরে যখন উঠবেন আপনারা একটু সাবধানে ধরে ধরে উঠবেন, বিশেষ করে বয়স্ক মানুষরা।
ওয়াচ টাওয়ারের ওপর থেকে এই মনোরম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এটিকে ঝিল লেক বলে। এখানে খাঁচার মধ্যে নানান রকমের পাখি রাখা আছে। আবার ছোট হয়ে গেছি। এখানে নানা রকমের বিনোদনের ব্যবস্থাও আছে। ঝিল্লি পাখিরালয়ের ভিতরে রাত্রি যাপনের জন্য গেস্ট হাউসও আছে। বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই দেখুন, এখান থেকে বোটিং করানো হয়। 15 মিনিটের বোটিং এখান থেকে করানো হয়, কিন্তু এই মুহূর্তে বোটিংটা বন্ধ আছে। অসাধারণ সুন্দর এই তাল গাছটার আকৃতিটা একবার দেখুন। ঝিল্লি পাখিরালয় থেকে ঝাড়গ্রামের হাতিবাড়ি জঙ্গল যেতে সময় লাগলো 30 মিনিট। আমরা এখন এসে পৌঁছালাম হাতিবাড়ি জঙ্গল, মানে হাতিবাড়ি ইকো ট্যুরিজমের মধ্যেই এই সম্পূর্ণ জঙ্গলটা পড়ছে। প্লাস এই জায়গাটার আরও সব সাজানো গোছানো করে এরা করেছে। হাতিবাড়ি ইকো ট্যুরিজমের মধ্যে এগুলো পড়ছে। আর এই জঙ্গলটা আপনারা দেখুন কি অসাধারণ লাগছে। সব এখানে বিভিন্ন ভালো ভালো মূল্যবান গাছ রয়েছে, যে গাছগুলো আপনারা দেখে অনায়াসেই চিনতে পাচ্ছেন। আমি আর নতুন করে নাম বলছি না, আমরা ইতিপূর্বে বলেওছি। আর এইখানে অনেক হাতি বিকেলের দিকে দেখা যায় এই জঙ্গলে আসতে, যে কারণে এটার নামই, জায়গাটার নাম এই কারণেই হাতিবাড়ি জঙ্গল। আর তাছাড়া এখান থেকে আর একটু এগিয়ে গেলেই সুবর্ণরেখা নদী, ওখানেও নিয়ে যাব আপনাদেরকে, দেখতে থাকুন। জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন সুবর্ণরেখা নদীর পাড়ের দিকে যাচ্ছি। কল্যাণদার চেষ্টা করছেন যাওয়ার, তা এবার আমিও চেষ্টা করব। এই দেখুন, সুন্দর সুবর্ণরেখা সামনে বয়ে চলেছে, আর আমি আর কল্যাণদা এইখানে বসে তার সৌন্দর্য উপভোগ করছি। কল্যাণদা, কিরকম লাগছে? দারুণ, বিউটিফুল। ঝাড়গ্রামের হাতিবাড়ি জঙ্গল এবং সুবর্ণরেখা নদী দেখে আমরা এগিয়ে চললাম উড়িষ্যার বাংরিপোসির দিকে। সময় লাগলো 30 মিনিট। ঠাকুরানী পাহাড় দিয়ে ঘেরা এই গ্রামটি অপরূপ সৌন্দর্যে ভরপুর। ইংরেজিতে বাংরিপোসিকে বিউটিফুল ডটার অফ দ্য হিলস বলা হয়। প্রথমেই আমরা দেখে নিলাম ঠাকুরানী পাহাড়ের কোলে অবস্থিত দুয়ারসিনী মাতা মন্দির। লোককথা অনুসারে কনক দুর্গা মন্দিরের একজন পূজারী পূজা শেষে পূজার একটি সামগ্রী মন্দিরে রেখে চলে যান। তখন দেবী স্বপ্নাদেশ দেন, এই সামগ্রী যেখানে ফেলবো সেখানেই আমার বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। এটাই সেই স্থান যেখান থেকে সামগ্রী তুলে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। দ্বারবাসিনী থেকেই এসেছে দুয়ারসিনী। কথিত আছে সাঁওতালদের দেবী দুয়ারসিনী পলাশবাসিনী বা বনবিবি নামেও পরিচিত। মকর সংক্রান্তির সময় এখানে খুব বড় মেলা বসে। বাংরিপোসি থেকে আমরা ট্রেকিং শুরু করছি। ঠাকুরানী পাহাড় এটিকে বলা হয়। উপরে ঠাকুরানী কেভ আছে, তো ঠাকুরানী পাহাড়ের উদ্দেশ্যে আমরা ট্রেকিং শুরু করছি। দেখা যাক কত দূর যেতে পারি, চেষ্টা করব পুরোটা গিয়ে আপনাদেরকে পুরোটা তুলে ধরতে। শিমলিপাল রেঞ্জের এই ঠাকুরানী পাহাড়ের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 600 মিটার। এই পুরো এলাকাটার নাম বামনঘাটি। প্রচণ্ড কঠিন রাস্তা, সবাই বলছে পাথরের খাজে খাজে পা রেখে উঠতে, তাই চেষ্টা করছি, কিন্তু কতটা সাফল্য আসবে সেটা জানা নেই। চেষ্টার কোনো ত্রুটি নেই, শুধু আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরবো বলে। আমরা মোটামুটি 10 থেকে 12 জন এই ট্রেকটা করা শুরু করেছিলাম, কিন্তু বাবাও ছিল, আপনারা সবাই দেখেছেন। কিন্তু এটা এতটাই টাফ যে ম্যাক্সিমাম লোক তারা দাঁড়িয়ে গেছে, তারা আসতে পারেনি উপরে। আমরা এখন 5 জন, আমরা প্রায় উপরে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা প্রায় পৌঁছে গেছি। আর একটুখানি গেলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি গুহাটা। দেখুন, আর ঠিক এইটুকুনি রাস্তা।
অনেক কষ্ট করে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ঠাকুরানী কেভ। এখন আমরা ভিতরে যাব, দেখব কি আছে, আপনাদেরকেও দেখাবো। আসুন, আমরা হিল টপে যাব, দাদা যা বলেছে আমরা হিল টপে যাব। আমরা এখন দেখতে পাচ্ছি ইগুয়ানা, আর এই কেভের মধ্যে এখান দিয়ে যেতে হবে, কিন্তু এটা খুবই সরু একটা জায়গা। দেখা যাক আমরা কিভাবে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে কঠিন ভাবে আমরা এর মধ্যে যাচ্ছি। একটু আগে আপনাদেরকে বলেছিলাম আমরা এখানে 5 জন উঠছি। এখন আমরা হিল টপে পৌঁছেছি। এই হচ্ছে গুহার ভিতর থেকে বেরোনোর আউটলেটটা। এখান থেকে বেরোনোটা খুব কঠিন। আমরা মাত্র 2 জন এখানে পৌঁছতে পারছি আপাতত। আমরা এখান থেকে শুরু করেছিলাম, দেখুন এখানে আমাদের লোকেরা সবাই ওয়েট করছে টিমে। এখান থেকে সবাইকে দেখতে পাচ্ছি। আর এখন এখানে এসে পৌঁছেছি। আমি একাই পৌঁছেছি, প্রণবদা আমাকে গাইড করে নিয়ে এসেছে এতটা। থ্যাংক ইউ প্রণবদা। আর এখান থেকে পুরো ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। নিচে দুয়াশিনী মন্দির। হ্যাঁ, গাড়িগুলো ম্যাচ বক্সের মতো ছোট ছোট। খুব ভালো লাগছে, খুব খুশি। ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট বাংড়িপোষি। দ্বিতীয় দিনের লাঞ্চ আমাদের এখানেই করা হবে। আজকের মেনু ভাত, ডাল, আলু বরবটির তরকারি, আলু ফুলকপি, লাউয়ের তরকারি, রুই মাছের ঝাল। লাঞ্চের পর আমরা এগিয়ে চললাম ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলস দেখতে। যেতে মোটামুটি সময় লাগবে 1.5 ঘন্টা। অবশেষে আমরা এসে পৌঁছলাম উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলসে। গিরিশৃঙ্গা পর্বত থেকে নির্গত এই ফলসটি উড়িষ্যা ট্যুরিজমের 70টি দর্শনীয় ফলসের মধ্যে একটি। এসে পৌঁছে গেলাম ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফল। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফল। এটা শিমলিপালের উত্তর পশ্চিমে এটা অবস্থিত। আর এই যে জলটা দেখছেন, প্রচণ্ড কালো জল। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে। আপনারা যখন আসবেন মাছের কিছু খাবার নিয়ে আসতে পারেন। আমরা ঢোকার সময় আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছি পিঁপড়ের ডিম আর বাইরে বিক্রি হচ্ছে পিঁপড়ের ডিম। আপনারা নিয়ে আসতে পারেন এই মাছের খাবারের জন্য। ব্রাহ্মণকুণ্ড ওয়াটারফলসের নিচের থেকে আপনাদের দেখিয়েছিলাম, এইটা হচ্ছে আপার পোর্শন। এই দেখুন ওপরের থেকে জলটা নামছে। এটা আরও ওপরে যাওয়ার রাস্তা আছে, তবে আমরা সেটা যাচ্ছি না। এই দেখুন কি সুন্দরভাবে পড়ছে। এই দেখুন জলটা ওপর থেকে নিচে নেমে আসছে, দেখাচ্ছি। গোপীবল্লভপুরের খাস্তা মালপোয়া যদি খেতে হয় তাহলে চলে আসবেন শান্তি সুইটসে। অসাধারণ খেতে, একটা নতুন আইটেম। এখানে এলে এই খাস্তা মালপোয়া খেতে ভুলবেন না। দিনটি 25শে ডিসেম্বর থাকায় যিশুর জন্মদিনটি কেক কেটে বনফায়ারের মাধ্যমে এই দিনের সন্ধ্যা আনন্দময় হয়ে উঠেছিল। তৃতীয় দিনে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম গোপীবল্লভপুরের 600 বছরের পুরনো রাধা গোবিন্দ জিউ মন্দির দেখতে। এই মুহূর্তে আমরা পাস করছি গোপীবল্লভপুর বাজারের মধ্যে দিয়ে। রাধা গোবিন্দ জিউ মন্দির সংলগ্ন একটি মঞ্চ, সামনে মন্দিরটি দেখা যাচ্ছে। এটি মন্দিরের প্রবেশদ্বার। শ্যামানন্দ প্রভুর মঠ। শ্যামানন্দ প্রভু বৃন্দাবনে রাধারানীর নপুর প্রাপ্তি হওয়ার পর
সেইখান থেকে এসে ওনার শিষ্য রসিকানন্দ প্রভু আর শ্যামানন্দ প্রভু এই উৎকলবাসীদের বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন। এখানে লৌকিক অলৌকিক বহু ঘটনা ঘটে গেছে গোপীবল্লভপুরে। এই গোপীবল্লভপুর ওনার নামাঙ্কিত। এইখানে বহু বৈষ্ণব বহু মঠ মন্দির উনি করে গেছেন ওনার লাইফে। এখানে রাধা গোবিন্দের বিগ্রহ ছাড়াও এই মন্দিরের ভেতরে আছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এই যে মন্দিরের ভগ্নাবশেষটা দেখছেন, এটা আসলে সেই সময়কার নির্মিত। এটা ঝুলন মন্দির। এখানেই পুজো হতো দেবতার। তখন এই সামনেই গরুর দেবতাকে বসানো রয়েছে। আর যারা সাধনা করতেন সেই সাধনার যে গৃহটা, সেই সাধনার গৃহটা মাটির নিচেই চলে গেছে। তখনকার দিনের যে গঠন শৈলী ছিল, যে স্থাপত্য কীর্তির নিদর্শন দেখতে পাচ্ছেন, দেখুন কি অদ্ভুত সুন্দর কাজ, কারুকাজগুলো কি অদ্ভুত সুন্দর, সামান্যটুকুই বেঁচে রয়েছে। তখনকার দেখুন এই যে গোল ইট, খামগুলো তৈরি করা হতো গোল ইট দ্বারা। এখানে সেগুলোরই রয়েছে নিদর্শন। মন্দিরটা সত্যি খুব সুন্দর। এটাই পুরনো সেই রাধা গোবিন্দ জিউ মন্দিরের ভগ্নাবশেষ। ঝুলন পূর্ণিমার দিন এখানে পুজো হতো এবং 13 দিন ধরে সেই উৎসব চলতে থাকতো। আর তার ঠিক সামনেই দেখছেন, এটা হচ্ছে নাট মন্দির। 5 দিন ধরে রাস পূর্ণিমার যে পুজো, সেইটা এই রাস মন্দিরেই হতো। এটাকে নাট মন্দির বলা হয়। রাধা গোবিন্দ জিউ মন্দির দেখে আমরা এখন এগিয়ে চললাম চিল্কিগড় রাজবাড়ি দেখতে। এসে পৌঁছে গেলাম ঝাড়গ্রামের জামবানি সিডি ব্লকের চিল্কিগড় রাজবাড়ির মূল ফটকের সামনে। মূল ফটকের ঠিক উল্টো দিকে রাস্তার ওপারে দেখতে পেলাম কাছারি বাড়ি, যেটি পরবর্তীকালে বিডিও অফিস হয়েছিল। কালের নিয়মে আর অযত্নে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মূল ফটক দিয়ে ঢুকেই বাঁদিকে দেখা যাচ্ছে বহু পুরাতন একটি অশ্বত্থ গাছ এবং তার ঠিক পাশেই রাজবাড়ির শিব মন্দির দৃশ্যমান হলো। সামনেই বিশাল মাঠ সংলগ্ন রাজবাড়ির অংশ দেখা গেল, যার নিচেই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের ICDS-এর হেড অফিস তৈরি হয়েছে। আসলে এটি ছিল রাজবাড়ির স্টাফ কোয়ার্টার। লোহার কাঠামোযুক্ত এই রথটি সুসজ্জিত অবস্থায় রথের সময় ব্যবহার করা হয়। এটি ছিল রাজবাড়ির অতিথিশালা বা আউট হাউস। এটিকে গায়ত্রী দেবীর মন্দির বলা হয়। 9টি চূড়া বিশিষ্ট এই কালাচাঁদের মন্দিরটিকে নবরত্ন মন্দিরও বলা হয়। এটি ধবলরাজ পরিবারের মন্দির বলে জানা গেল। এখনও এখানে নিত্য পুজো হয়। প্রতিষ্ঠা করেছিলাম আজ আপনার প্রায় 450 বছর আগে। রাধাকৃষ্ণ মন্দির, এটাকে কালাচাঁদ নামে পূজিত হয়। সকালবেলা নিত্য সেবা হয় ফল মিষ্টান্ন দিয়ে, দুপুরবেলা অন্নভোগ হয়, সন্ধ্যাবেলা পরমান্ন দিয়ে আরতি হয়। এই মন্দিরটা কত হবে? 450 বছর। 450 বছর। প্রায় 300 বছর আগে জামমনির সামন্ত রাজা গোপীনাথ সিংহের রাজধানী ছিল এই চিল্কিগড়। এই রাজবাড়িটি তাঁর আমলেই তৈরি হয়। রাজবাড়ির মূল অংশ ভিতরে, যা সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। এই কনক দুর্গা মন্দিরের মেইন এন্ট্রান্স এইটা। আর এইখানে হচ্ছে মন্দিরে ঢোকার জন্য যারা গাড়ি নিয়ে আসবেন, এটা পার্কিং প্লেস। আর এটা হচ্ছে কনক অরণ্য। চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে কেন্দু গাছ। এখানে প্রবেশ পথে প্রচুর হনুমান আছে, সাবধানে ঢুকবেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করে পুজো দিতে পারেন।
এখানে অনেক দোকান রয়েছে। এটি নতুন কনক দুর্গা মন্দির। এটি পুরনো কনক দুর্গা মন্দির, বর্তমানে এটি রিনোভেশন করা হয়েছে। এটি মন্দিরের প্রবেশদ্বার। এটি মন্দিরের অতিথি নিবাস। এটি মন্দিরের অফিস। এখান থেকে আপনারা ভোগ টাকা জমা দিয়ে নিতে পারেন, তবে আগের দিন রাত্রিবেলা বা সেই দিনকে সকাল 9টার মধ্যে আপনাদের বুকিং করতে হবে। মা কনক দুর্গা প্রতিষ্ঠা হয়েছিল আজ 550 বছর আগে। তখন এখানে সামন্ত রাজা ছিলেন গোপীনাথ মত্তগজ সিংহ। তাকে মায়ের নির্দেশ হয়েছিল স্বপ্নে রানীর হাতের কঙ্কন দিয়ে অষ্টধাতুর মূর্তি নির্মাণ করার জন্য এবং কনক দুর্গা নামে পুজো দেবেন। এইটাই মায়ের নির্দেশ রাজাকে হয়েছিল। সেই সময় যে শেখরা ছিলেন তার নাম ছিল যোগেন্দ্রনাথ কামিল্লা। সেই যোগেন্দ্রনাথ কামিল্লাকে মায়ের নির্দেশ হয়েছিল মায়ের মূর্তিটা নির্মাণ করার জন্য। যেরকম মায়ের নির্দেশ ছিল মূর্তিটা সেই রকম সে নির্মাণ করেছে অশ্ববাহিনী চতুর্ভুজা মূর্তি। কনক দুর্গা নামে পুজো হয়। সেই সময় যিনি ব্রাহ্মণ ছিলেন তাকে মায়ের নির্দেশ হয়েছিল প্রতিষ্ঠা করে পুজো করার জন্য। তাকে মায়ের নির্দেশ হয়েছিল একজন সন্ন্যাসী এসে তাকে মায়ের পূজার ব্যাপারে বলেন এবং তাকে দীক্ষা দেন। দীক্ষা দিয়ে বলেন যে মায়ের পুজো করতে গেলে দীক্ষিত ব্রাহ্মণ ছাড়া পুজো করা যায় না। তার জন্যই মায়ের নির্দেশে আমি তোমাকে দীক্ষা দেওয়ার জন্য এসেছি এবং এই মায়ের পুজো তোমাকেই করতে হবে। সেই জন্যে মায়ের নির্দেশ অনুযায়ী আমি তোমাকে দীক্ষা দেওয়ার জন্য এসে তোমাকে দীক্ষা দিচ্ছি। তখন ইনি জিজ্ঞেস করেন যে মায়ের কিভাবে পুজো করবো, কি মায়ের পুজো আছে, কি মন্ত্র আছে আমি তো জানি না। তো তিনি কিছু কিছু মন্ত্র তাকে নির্দেশ দিয়েছিলেন। সেই মন্ত্রটা আমাদের এখানে রাজা বাহাদুর যিনি ছিলেন রাজা জগদীশচন্দ্র দেওধবল দেব, তিনি মন্ত্রটা ঠিকঠাক করেন আর কি পরে আর কি তার কিছুদিন পরে। সেই মন্ত্রটা হচ্ছে অশ্বারূঢ়াং মহাদেবীং তপ্তকাঞ্চন বর্ণাঢ্যাং নীল কৌশে অবসনাং সর্বাভরণ ভূষিতাং স্মিতা ননাং ত্রিনয়নাং চতুর্ভুজ সুশোভিতাং কবিকাং খৎপরং বিভ্রত বামাধূর্থ করম্বুজাং বরদং সানিতং খড়গং দক্ষিণাধূর্থপানিকাং সর্বাশুভ হরং ধায়ের দুর্গাং কনকপত্রিকা। এই মন্ত্রে মায়ের পুজো হয় এবং মা কনক দুর্গার রূপে মায়ের মন্ত্র অনুযায়ী পুজো হয় এবং দুর্গার যে মন্ত্র সেইটাই ব্যবহার করার জন্য সেই সন্ন্যাসী তাকে বলে দিয়ে দেন। সেইভাবে মা কনক দুর্গা প্রতিষ্ঠা হয়েছিল এবং এই মন্দিরটা রাজা জগদীশচন্দ্র নির্মাণ করেন বাংলা 1344 সালে। আর ওই পুরানো মন্দিরটা বিশ্বরূপ ত্রিপাঠী বলে একজন ব্রাহ্মণ এসেছিলেন প্রথম, তিনি তৈরি করেন আর বাংলা 882 সালে, 882 বছর আগে বঙ্গাব্দ। এইভাবেই এখানে পুজোর সূত্রপাত হয় এবং তখন থেকেই আমাদের পূর্বপুরুষ সেই রামচন্দ্র ষড়ঙ্গী ছিলেন। আমি সেই বংশের, আজ 8 পুরুষ আগে তিনি ছিলেন, আমি সেই বংশের পূজক আর এইভাবে। কনক দুর্গার মন্দিরের ঠিক পাশেই যে রাস্তাটা চলে গেছে ডুলুং নদীর দিকে চলে গেছে। আমরা এখন ডুলুং নদীর দিকে যাচ্ছি। ডুলুং নদীর পাড়ে আসার পথে প্রচুর সৈন্য সামন্তদের দেখা গেল। এই দেখুন, আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ডুলুং নদী, যার পাড়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। বর্ষাকালে ভয়ঙ্কর রূপধারী সুবর্ণরেখার শাখা নদী এই ডুলুং নদীর উৎপত্তিস্থল
ছোটনাগপুর মালভূমি। সেখান থেকে ক্রমশ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর হয়ে সুবর্ণরেখাতেই মিশেছে। আমরা এখন এসে পৌঁছে গেছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এই পাশে একটা টিকিট কাউন্টার, ওই পাশে একটা টিকিট কাউন্টার। এই জায়গাটি বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে যদি 12 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 25 টাকা পার হেড, আর যদি 12 বছরের নিচে হয় 10 টাকা পার হেড। আর ক্যামেরার চার্জেস আলাদা অ্যাডিশনাল। বাকি সব ইনফরমেশন আমরা স্ক্রিনে ফ্ল্যাশ করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এখন চলুন আমরা জায়গাটি ঘুরে দেখি, আসুন। এখানে আমরা জুলজিক্যাল পার্কের মধ্যে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটি সুভিনিয়ার শপ রয়েছে। আর আমাদের মধ্যে কিছু মানুষজন তারা কিছু কেনাকাটিও করতে শুরু করেছে। তো আসুন আমরাও একটু দেখি, আমরা চলে যাই। কেমন এই যে আমাদের মধ্যে এক আন্টি, উনি এটা কিনেছেন, উনি সেটা দেখাতে বললেন, দেখিয়েও দিলাম। একটা খুব সুন্দর ইয়াররিং। আসুন আমরা ঘুরে দেখি। বাস্কেট অনেক রকমের। এখানে খুব সুন্দর সুন্দর আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডমেড জুয়েলারি। দেখুন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। মাটির বোতল, বাহ খুব সুন্দর, ভারী সুন্দর। দেখি একটা তুলে দেখাও তো। এখানে আরো কিছু ঘর সাজানোর সামগ্রী দেখা যাচ্ছে। চিড়িয়াখানায় ঢুকে আমরা একটু এগোতেই দেখতে পেলাম সুন্দর ময়ূর। এখন আমরা চলে এসেছি সম্বর হরিণ দেখতে। দেখুন নীলগাই, আমরা এখন এসে গেছি রাজহাঁস দেখতে। এর ভেতরে কচ্ছপ দেখা যাচ্ছে। জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক থেকে খোয়াব গ্রাম দেখার জন্য আমরা এগিয়ে চললাম। দূরত্ব মাত্র 1.8 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছে গেছি খোয়াব গাঁওতে। এখানে সবর 14টি পরিবার বসবাস করে। এই গ্রামটির নাম খোয়াব গাঁও, সেটির মানে বুঝতেই পারছেন আপনারা, মানে হচ্ছে স্বপ্নের গ্রাম। স্বপ্নের গ্রাম কেন? এখানের ছেলেমেয়েরা প্রচন্ড ট্যালেন্টেড। তারা প্রত্যেকটা বাড়ির গায়ে গায়ে দেখুন কি সুন্দর তারা আঁকাঝোঁকা করে রেখে দিয়েছে। বিভিন্ন বাড়ির গায়ে বিভিন্ন রকম আঁকাঝোঁকা দেখতে পাবেন আপনারা। এগুলি দিয়ে তারা তাদের গ্রামটিকে সাজিয়ে তুলেছে ঠিক তাদের স্বপ্নের গ্রামের মতো। এই গ্রামে কিন্তু কিছু কুর্মী পরিবারও আছে, তারা একসঙ্গেই বসবাস করে। এইটি হচ্ছেন এখানে একটি সভেনিয়ার শপ। এখানে সব হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা দেখলেন এত সুন্দর আঁকা, এখানে সবাই এত ট্যালেন্টেড। তার মানে এদের হাতের কাজে কত সুন্দর সেটি আমরা এই সভেনিয়ার শপে দেখতে পাবো। চলুন আসুন আমরা দেখি। এটা একটা খুব ছোট্ট গ্রাম। এই গ্রামের আপনাদের বাসিন্দা কতজন হবে? 14টা ফ্যামিলি থাকে। আচ্ছা, আপনারা এই যে আপনাদের বাড়িগুলোর দেওয়ালে খুব সুন্দর করে সমস্ত চিত্র অঙ্কন করেছেন, আপনাদের এখানেই যারা বসবাস করে তাদের মধ্যে থেকেই এগুলো করে থাকে? হ্যাঁ, এখানে আমরা বড় 2-3-4 জন থাকি, আর সব এখানকার বাচ্চারাই করে। বাচ্চারাই করে, বাহ খুব সুন্দর, অদ্ভুত তাদের শিল্পকর্ম। আপনার কাছে আমি দুটো প্রশ্ন করব। প্রথম হচ্ছে, এই গ্রামটার নাম কি লাল বাজার ছিল? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনাদের জীবিকা নির্বাহ কিভাবে হয়? আপনি একটু সংক্ষেপে বলবেন। এখানে গ্রামটার নাম লালবাজারি এক্সচুয়ালি।
কিন্তু যখনই আমরা এই চিত্রকলা বা চারুকলা কার্যক্রম শুরু করি, তখন অনেকেই অতিথি এলে ঝাড়গ্রাম থেকে বলতে পারে না যে লালবাজার যাব কোন রাস্তা দিয়ে। যখনই জিজ্ঞেস করে যে লালবাজার যাব কোন গ্রামে, তখন ওরা বলে এখানে কোথায় পাবেন লালবাজার, সে তো কলকাতা পুলিশ লাইন। তখন আমরা এই নামটা শিবাজী চট্টোপাধ্যায় যিনি উপন্যাস লেখেন তার কাছ থেকে চেয়েছি দিতে। এই নামটা উনি পাঠিয়েছেন, যে এটাই আমরা লোগো করে রেখেছি, ঠিক আছে। আর আমাদের জীবিকা বলতে চাষবাস টুকটাক আছে, অফ টাইমে কেউ রাজমিস্ত্রি করে, রাজমিস্ত্রির সঙ্গেও যায়, এরকম করে হয় আর কি। মানে ব্যাপারটা বলতে পারেন যখন যে কাজকর্ম পাওয়া যায়। সন্ধ্যায় ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলেও বর্তমানে ভেতরে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র যারা বুকিং করে ভেতরে থাকবেন তারাই ভেতরে প্রবেশ করতে পারবেন। আমি প্রচন্ড মিষ্টি প্রেমী, আর এই গোপীবল্লভপুরের মিষ্টির দোকানের মানে বেশিরভাগ মিষ্টির প্রেমে আমি পড়ে গেছি, বুঝেছেন। ছানাপোড়া তো অত্যন্ত ভালো লাগে, সেই প্রথম দিন থেকে মানে 2 দিন ধরে ছানাপোড়া খাচ্ছি। আজকেও থাকতে পারলাম না, একটা ছানাপোড়া নিয়েছি। আর এই দেখুন গুড়ের রসগোল্লা, একদম নতুন গুড়ের যে টেস্ট আমি এই দোকানে এসে এইখানে পেলাম, অসাধারণ খেতে। আমরা কলকাতা শহরে যে এগুলো কিনছি গাজরের হালুয়া, যেটা 50 টাকা 60 টাকা শখ, এখানে 20 টাকা শতে সেই গাজরের হালুয়া, সেটাও খেতে অত্যন্ত ভালো। জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমাদের গোপীবল্লভপুরে যে হোটেলটাতে রাখছে, সেই হোটেলের রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসুন। এটা একটা ডাবল বেডেড রুম, বেডের পাশে বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা এমনি টি টেবিলও দেওয়া রয়েছে, চেয়ার দেওয়া রয়েছে, এদিকে টিভি দেওয়া রয়েছে, তার পাশেই আছে ড্রেসিং টেবিল, এসি আছে। অ্যাংলো ইন্ডিয়ান কমোড, গিজার, ইনস্ট্যান্ট গিজার। আসুন বারান্দাটা দেখুন, কি সুন্দর বারান্দা। বারান্দায় দাঁড়ালেই মনটা খুব ভালো হয়ে যাচ্ছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। গোপীবল্লভপুরে এসে দেখুন আর একটা পাওনা হয়েছে, খেজুর রস, যেটা আমরা শহরে চাইলেও পাই না। এই সে খেজুর রসটা খেয়ে দেখি, বৌদিকে পার্টনার করেছি, বৌদি চলুন খেজুর রস খেয়ে আসি। তো এবার আমরা খেয়ে দেখি কেমন, আপনাদের বলছি। ভালো তো, দারুণ একটা অভিজ্ঞতা হলো। বহু বছর বাদে আবার খেজুর রস পেলাম, সেটা আবার এই দাদার সুবাদে। ইনি আমাদের জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের টোটাল অ্যারেঞ্জমেন্ট করছেন এবং আমাদেরকে সুন্দর করে ঘোরাচ্ছেন, অত্যন্ত বেশি খাইয়ে দিচ্ছেন। আমরা খুব এনজয় করছি। গোপীবল্লভপুর থেকে ঝাড়খণ্ডের ঘাটশিলার দূরত্ব ৭৯ কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এসে পৌঁছে গেলাম ঘাটশিলার অন্যতম আকর্ষণ দলমা পাহাড়ে ঘেরা বুরুডি লেকের সামনে। আমরা এখন এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ডে, বুরুডি লেক আমার পিছনে রয়েছে, আর তার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন দলমা রেঞ্জ। দলমা রেঞ্জ এই বুরুডি লেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয় কিছু, যেরকম কায়াক বোট বা মোটর বোট, আপনারা যেটাই চড়তে চাইবেন সেটা পার হেড 100 টাকা। আর এটা হচ্ছে বোট স্টেশন, এখান থেকে আপনারা বোটে উঠবেন। আর এই সাইডে দেখুন আমার পিছনটাতে এখানে রয়েছে হচ্ছে বুরুডি ড্যাম, আর বোটের আপনাদের টিকিট কাটা বুকু, এই হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, বোট রাইড করবো আমরা সবাই। তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, আপনাদেরকে জানাচ্ছি আমরা। এক্সপিরিয়েন্স তো দারুণ হবেই, হ্যাঁ আশা করছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। চলুন আপনাদের সঙ্গে নিয়ে না। বোটিং শুরু হয়ে গেছে, ভীষণ মজা করছি আমরা, খুব ভালো লাগছে, এটা একটা অন্যই এক্সপিরিয়েন্স। এনজয় করছি আমরা। আপনারাও আসলে অবশ্যই করুন।
খেতে চলে আসতো তাহলে খাবারের সন্ধানে। এই সেই ডলমারে এবার আমরা চলেছি ধারাগিরি দেখতে। কেউ কেউ এটাকে গিরিধারাও বলে থাকেন। গাড়ি যে পর্যন্ত যাচ্ছে আমরা সেই পর্যন্ত গাড়িতেই চলেছি, তারপর সেখান থেকে মিনিট 15 ট্রেকিং। দেখা যাক ট্রেকিং করে উঠতে পারি কি। সম্পূর্ণ রাস্তাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। এখন যদিও পিচের রাস্তা করে দেওয়া হয়েছে, আগে এই ভালো রাস্তা ছিল। যেহেতু রাস্তাটা পিচ হয়ে গেছে তার জন্য বেশ কিছুটা গাড়িতে যাওয়া সম্ভব। এই দেখুন খারাপ রাস্তা শুরু হয়ে গেল। এখানে আর পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা চলছে। কিছুটা আপনাদের দেখিয়ে দিই। ধারাগিরি যাওয়ার জন্য এটাই পার্কিং। এইখানে গাড়ি রেখে বাকির পথটা হেঁটে ট্রেকিং করতে হবে। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আপনাদের। ওই যে রাস্তাটা, ওইখান দিয়ে হেঁটে যেতে হবে। মিনিট 15 মতো লাগবে। দেখা যাক চেষ্টা করে। সম্পূর্ণ রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে। এই দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি ধারাগিরির পথে। এই ধারাগিরি যাওয়ার পথে লোকাল গ্রামবাসীরা পথে কিছু কিছু ছোট ছোট দোকান করেছেন, যেখানে আপনার চা, স্ন্যাক্স, শশা, মুড়ি ইত্যাদি খেয়েও নিতে পারেন। এই সেই ধারাগিরি। যেহেতু এখন শীতকাল, জলের ধারা খুবই সরু, বর্ষাকালে এর ধারা অনেক মোটা। আমাদের আজকে ট্রিপ শেষ, লাস্ট দিন আমরা লাঞ্চ করতে বসেছি। আজকে লাঞ্চে আমাদের মেনু হচ্ছে ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর যেটা আমরা লাস্ট কদিন ধরে খুব চাইছিলাম, আজকে সেটাই হচ্ছে অ্যাট্রাকশন, দেশি মুরগির ঝোল। সময়ের অভাবে আমরা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, দিগন্ত ধূসর ফুলডুংরি পাহাড়, সুবর্ণরেখার নদীর পাড়ে মনোরম সূর্যাস্ত না দেখেই ঘাটশিলা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।